আজ পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম, পাত্র চাই। পাত্রী দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দরী, সাথে পাত্রীকে বিয়ে করলে একটা বাড়ি, একটা গাড়ি ও নগদ 1 কোটি টাকা উপহার। যা দেখে চোখ কপালে উঠে গেল আমার। ভুল দেখছি ভেবে চোখ কষলে পুনরায় পত্রিকার দিকে তাকালাম। না, ঠিকই তো দেখছি। তার মানে কি সত্যি সত্যি আমার ভাগ্য খুলতে চলেছে? জীবনে কত মেয়ের পেছনে ঘুরলাম, কেউই পাত্তা দিল না। মেয়েদের আইডি খুঁজে খুঁজে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে আঙুল ব্যথা হয়ে গেল। তবুও একটা রিলেশন হলো না। এদিকে আমার বন্ধু নিবিড়, রাজ, রুশান সবারই একটা করে গার্লফ্রেন্ড আছে। নিবিড় তো একসময় 8-10টা মেয়ের সাথেও রিলেশন করত, এখন ভালো হয়ে গেছে। কিন্তু আমি বেচারা তুষার জীবনে এখনো একটা মেয়েকেও পটাতে পারলাম না। অথচ আজ কত দারুণ একটা অফার চোখে পড়ল। সুন্দরী মেয়ের সাথে বাড়ি গাড়ি সব ফ্রি। উফ, ভাবতেই যেন লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এখন ড্যান্স করে সময় নষ্ট করা যাবে না। অফারটা তাড়াতাড়ি লুফে নিতে হবে। নিউজের নিচে একটা নাম্বার দেওয়া আছে। ফোনে টাকা নেই দেখে তাড়াতাড়ি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ফোন দিলাম সেই নাম্বারে। একজন ভদ্রলোক রিসিভ করলো। আমি পরিচয় দিয়ে ফোন করার কারণটা জানালেই তিনি বলল, আচ্ছা ঠিক আছে, বিকেলে আমার বাসায় চলে আসো তুমি। বলেই ফোন রেখে দিল। আমি তো খুশিতে আত্মহারা। এই জন্যই বুঝি পূর্বপুরুষরা বলে গিয়েছিল, ভাগ্য আর লুঙ্গি দুটোই যে কখন খুলে যায় তার কোনো নিশ্চয়তা নেই। রুম থেকে বেরিয়ে দেখি রাজ, রুশান কেউই বাসায় নেই। নিবিড় বসে ফোন টিপছে শুধু। তাই চুপচাপ নিবিড়ের কাছে গিয়ে বললাম, দোস্ত, আমাকে ইমার্জেন্সি 10,000 টাকা ধার দিতে পারবি? প্রয়োজনে আমি তোকে 20,000 টাকা ফেরত দিব। নিবিড় কিছু জিজ্ঞেস না করেই পকেট থেকে 10,000 টাকা বের করে আমার হাতে দিল। আমি তো অবাক হয়ে চেয়ে আছি নিবিড়ের দিকে। যেই ছেলেটার পকেট থেকে 10 টাকা বের হতেও কষ্ট হয়, সে আজ চাওয়া মাত্রই 10,000 টাকা দিয়ে দিল। কি হচ্ছে এসব? যাই হোক, এখন এসব ভেবে সময় নষ্ট করা যাবে না। বের হয়ে সোজা মার্কেটে চলে গেলাম। নিজের কিছু টাকা ছিল, সব মিলিয়ে অনেক কেনাকাটা হলো আজ। বিকেলে একদম হিরো সেজে বের হতে হবে, যেন পাত্রী দেখা মাত্রই পছন্দ করে ফেলে। যদিও জীবনে কোনো মেয়ের পছন্দের তালিকায় ছিলাম কি না আমার জানা নেই। দুপুরে ফরিদা আন্টি খাবার খেতে ডাকলেও আমি কোথাও মন দিতে পারছি না। আমার মন পড়ে আছে সেই পাত্রী চাওয়া বিজ্ঞানের সেই পাত্রীর উপর। ফরিদা আন্টি আরও কয়েকবার ডাকলে আমি চলে গেলাম খাবার খেতে। খেতে গিয়েও অবাক হচ্ছি আমি। খাওয়ার সময় সকলে মুরগির লেগ পিসগুলো খুঁজে খুঁজে আমার প্লেটে তুলে দিচ্ছে। সেই সাথে সেখানে থাকা সব ভালো ভালো খাবার আমার চারপাশে সাজিয়ে রেখেছে। খাচ্ছি আর মনে মনে ভাবছি, আজ দিনটা এত সুন্দর কেন? খাওয়া শেষে রুশান আমার হাত ধুইয়ে দিচ্ছে, রাজ এসে আমার হাত মুখ মুছে দিচ্ছে। নিবিড় গ্লাসে করে কোক নিয়ে এসে আমার সামনে রাখলো। চারপাশে সবার এমন খেদমত দেখে নিজের মাঝে অজান্তেই একটা রাজকীয় ভাব জন্ম নিল আমার। তবু অপেক্ষায় ছিলাম বিকেল হওয়ার জন্য। বিকেল হয়ে সেজে গুজে বের হয়ে গেলাম আমি। রাজ, রুশান, নিবিড় এরা দেখছি আগে থেকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই রুশান গাড়ির দরজা খুলে একপাশে দাঁড়ালো। আমি গাড়িতে ঢুকে বসলে রাজ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল, আর নিবিড় আমার পাশে বসে আছে। কিছুই বুঝতে পারছি না, হারামিগুলো আজ আমার এত খেদমত করছে কেন? বিকেলের মাঝে সেই ঠিকানায় পৌঁছে গেলাম আমি। দেখি আমার মতো সেখানে আরও অনেক ছেলে উপস্থিত। তারাও হয়তো বিয়ে করতে এসেছে। কিছুটা হতাশ হলাম আমি। এত সুন্দর সুন্দর ছেলের মাঝে কি পাত্রী আমাকে পছন্দ করবে? তবু একটা চান্স নিতে ভেতরে চলে গেলাম আমি। ও মা, ভেতরে গিয়ে পাত্রী দেখে মাথা ঘুরতে লাগলো আমার। এত সুন্দর মেয়ে আমি আর দ্বিতীয়টা দেখিনি। হয়তো এমন একটা মেয়ে আমার কপালে আছে দেখি।
এতদিন কোনো মেয়ে আমায় পাত্তা দেয়নি। এখন দেখার বিষয় এই মেয়ে আমাকে পছন্দ করে কিনা। এর মাঝে মেয়েটা আমার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলে, ওয়াও, ডার্ক চকলেট, কি সুইট! বাবা, আমি তো এই ছেলেকেই বিয়ে করব। মুহূর্তেই আমার চোখ উঠে গেল কপালে। এত পাত্র রেখে মেয়েটা শেষে আমাকেই পছন্দ করলো। অথচ শ্যামলা ও একটু বলদ প্রকৃতির দেখে জীবনে কোনো মেয়ে আমাকে পাত্তাই দিল না। আসলে তাদের কথা বলেই বা লাভ কি? সবাই তো আর খাঁটি সোনা চিনে না। এখন এই মেয়েকে বিয়ে করার পর আমাকে অবহেলা করা মেয়েগুলো বুঝবে জীবনে তারা কি হারিয়েছে। তখন কপাল চাপড়ালেও লাভ হবে না। অবশেষে আমি বর্ষে যে এই অপরূপ সুন্দরী মেয়েটার পাশে বসে আছি। কিছুক্ষণ পর মাঝে আমাদের বিয়ে হয়ে গেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এমন অপরূপা একটা মেয়ে আমার বউ হয়েছে। এতদিন যারা আমাকে পাত্তা দেয়নি, এবার ওই সব মেয়েদের সামনে গিয়ে বলবো, দেখ তোদের চেয়েও সুন্দরী বিয়ে করেছি। উফ, ভাবতেই আনন্দে মনটা নেচে উঠছে। একটা রুম ভালো করে সাজানো হলো আমাদের জন্য, যেখানে পাত্রীকে রেখে সবাই চলে গিয়েছে। পাত্রী বললে ভুল হবে, কারণ এই মুহূর্তে সে আমার বিয়ে করা বউ। নাম তার ফারিহা। উফ, নামটা যেমন সুন্দর, মেয়েটা তার চেয়েও সুন্দর। তার সাথেই বাড়ি গাড়ি সবই এখন থেকে তার। জীবন নিয়ে হুদাই এতদিন টেনশন করেছিলাম আমি, এত সহজে বাড়ি গাড়ি টাকা সুন্দরী বউ সব পেয়ে গেলাম। বাসর ঘরে ঢুকে খাটের সামনে দাঁড়ালে বউ নেমে আমাকে সালাম করলো। আমি প্রশান্তির হাসি দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললাম, বেঁচে থাকো বউ। তারপর দুই হাতে তাকে ধরে দাঁড় করালাম। এত সুন্দরী বউটাকে দেখার ধৈর্য হচ্ছে না আর। তাছাড়া এত লজ্জার কি আছে, সে তো আমারই বউ। হাসি মুখে দুই হাতে ঘোমটা তুলতেই আমি ফিট। উফ, এত সুন্দর মেয়েও কি দুনিয়ায় আছে? যতবার দেখি ততবারই নতুন লাগে। চোখ বন্ধ করে বউয়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে যাব, তখনই ঠাস করে আমার গালে একটা চড় পড়ে গেল। কিন্তু বউ দেখি চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে চড়টা মারল কে? বউকে জিজ্ঞেস করলাম, তুমি মেরেছ? বউ দুই দিকে মাথা নাড়ালো। তাহলে চড়টা মারল কে? যাই হোক, সুন্দরী বউ রেখে এসব ফালতু বিষয় নিয়ে ভাবার টাইম নেই এখন। পুনরায় বউয়ের কপালে চুমু দিয়ে গেলে আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবার রেগে গিয়ে বললাম, এই কোন শালাই রে, পারলে সামনে সে থাপ্পড়টা দিয়ে দেখা। তোর কারণে বিয়ে করে বউকে চুমুটা পর্যন্ত দিতে পারছি না। এর মাঝে ঠাস করে আরেকটা থাপ্পড় পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে তাকিয়ে দেখি নিবিড় রাগী চোখে আমার দিকে চেয়ে বলে, কতক্ষণ ধরে ডাকছি তোকে, কোনো সাড়া শব্দ নাই। কী সব বউ বউ করতেছস? আমি এবার চারপাশে চেয়ে বললাম, আমার বউ কই? আমি না বিয়ে করে এখন বাসর ঘরে ছিলাম, তাহলে আমি এখানে কেন? নিবিড় এবার স্বাভাবিকভাবে তাকিয়ে বলে, ওটা তো স্বপ্ন দোষ। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ভার্সিটি যেতে হবে। আমি হতাশ, খুবই হতাশ। এতদিন পর ভাগ্যক্রমে একটা বউ খুঁজে পেলাম, সেটাও নাকি স্বপ্নদোষ ছিল। ভাই, আজকের হাটে সবচেয়ে বড় গরু তো এটা, তাই না? দেখতে শুনতেও দেখছি সুপার। গলায়ও ঝুলাই রাখলেন একটা ফুলের মালা। বলেই গরুটার পাছায় থাপ্পড় মারল নিবিড়। গরুর মালিক একটু স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। স্মার্ট একটা ছেলে এসে হাটের সবচেয়ে বড় গরুটার কথা জিজ্ঞেস করছে। হয়তো বড়লোক ফ্যামিলির, তাই কুরবানির জন্য সবচেয়ে বড় গরুটা খুঁজছে। সবচেয়ে বড় গরুটা যেহেতু পছন্দ করেছে, হয়তো কিনবেই। আর একটু বুঝিয়ে সুঝিয়ে চড়া দামে বেচে দিতে পারলেই লাল হয়ে যাব। ভাবনা পেরিয়ে গরুর মালিক একটু হেসে বলে, জি ভাইয়া, আজকের হাটে এর চেয়ে বড় সুন্দর গরু দ্বিতীয়টা খুঁজে পাবেন না। এই গরু সকলের দৃষ্টি কাড়া। নিবিড় একটু ভেবে বলে, আচ্ছা বুঝলাম। তো গরুর দাম কত চাচ্ছেন?
গরুর মালিক মুখে হাসি রেখে বলে, ভাই বেশি দাম বলবো না, এর আগেও একজন এসে 4,80,000 বলেছিল। তাহলে বিক্রি করেননি কেন? গরুর মালিক বলে, আমি চাইছি যেন 5-এর উপরে দিয়ে কেউ এটা ভালোবেসে নিয়ে যায়, বিশেষ করে আপনার মতো উদার মনের মানুষ হতে হবে। আমি কিন্তু আপনাকে দেখেই বুঝে ফেলেছি যে আপনি খুব বড় মনের মানুষ, তাই প্রথমে সেই বাজারের সবচেয়ে বড় গরুটা খুঁজছেন। নিবিড় এবার একটু ভাব নিয়ে পকেটে হাত গুজে বলে, আচ্ছা এখন একদম কত রাখবেন? গরুর মালিক খুব হাত নেড়ে নেড়ে নিবিড়কে বলে, ভাই আপনাকে আমার মনে ধরছে, যদিও আমার ইচ্ছে ছিল গরুটা 5-এর উপরে বিক্রি করব, যেহেতু আপনাকে আমার ভালো লেগেছে তাই আপনারও কথা একটা আমারও কথা একটা রইল। আপনি বরাবর 5,10,000 দিবেন। নিবিড়কে উদ্দেশ্য করে পাশ থেকে একটা দালাল বলে, ভাই এই দামে এই গরুটা পাচ্ছেন ভাই, আর না ভেবে আল্লাহর নাম নিয়ে কিনে ফেলেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি জিতবেন এই গরুতে। তবু নিবিড় একটু ভেবে বলে, আচ্ছা বুঝলাম, ঈদের তো এখনো 2 দিন বাকি, বাড়িতে নিয়ে গেলেও খাওয়াতে হবে। এই গরুকে খাওয়ান কি? গরুর মালিক বলে, যা দিবেন তাই খাবে, যেমন ভুসি, কুড়া, খড়, গুড়, ছোলা, কাঁচা ঘাস, তরতাজা সবজি সব খাবে, যা দিবেন সব। নিবিড় আবার বলে, আচ্ছা তা না হয় বুঝলাম, বাট গরু মোটা করার জন্য কোনো ইনজেকশন ব্যবহার করেননি তো? লোকটা এবার কিছুটা রাগী লোক নিয়ে বলে, ভাই গরুটাকে নিয়ে এসব বলবেন না। আপনার যদি সন্দেহ হয়, চেক করতে চান, তাহলে কাকে নিয়ে আসার এনে পরীক্ষা করতে পারেন। যদি 2 নম্বরে কিছু ধরা পড়ে তাহলে গরুটা আমি এমনিতেই দিয়ে দিব আপনাকে। নিবিড় গরুটার গায়ে হাত রেখে বলে, তার মানে বলতে চাইছেন কোনো ইনজেকশন বা ট্যাবলেট খাওয়াননি তাকে, তাই তো? লোকটা এবার গরুর গায়ে থাপ্পড় দিয়ে বলে, ভাই দেখেন, সব অরিজিনাল মাংস, আমি সব 2 নম্বরে করে গরু বড় করি না। নিবিড় আবার পকেটে হাত গুজে ভাব নিয়ে বলে, আচ্ছা ভাই সব ঠিকঠাকই আছে, তবে দামটা একটু বেশি হয়ে গেছে। গরুর মালিক এবার নিবিড়ের দিকে চেয়ে বলে, ভাই এটা কোনো কথা বললেন? আপনাদের মতো মানুষের সাথেই শুধু এত বড় গরুটা মানায়, আর আপনারা যদি বলেন দাম বেশি হয়েছে, তাহলে এটা কোনো কথা হলো? পছন্দ কত গরু কিনে কুরবানি দিবেন আল্লাহর নামে, কম যাক আর বেশি যাক, আল্লাহর রাস্তায় তো খরচ করবেন, তাই না? পাশ থেকে আবার দালাল বলে ওঠে, ভাই এই দামে এই গরু আর পাবেন না। আমি আপনাকে লিখিত দিতে পারবো যে এই গরুতে আপনি জিতবেন। অত্র হাটে নজর কাড়া গরু এটা। নিবিড় ঠাস ঠাস করে আবার গরুটার পাছায় 2টা থাপ্পড় দিল। চারপাশ ঘুরে আবার বলে, ভাই মুখে বলা দামে তো আর গরু বিক্রি হয় না, কিছুটা কমাতে হয়, এটাই স্বাভাবিক। গরুর মালিক একটু ভেবে বলে, আচ্ছা আপনাকে যেহেতু আমার মনে ধরেছে, তাহলে আপনার জন্য 5 লাখ রাখবো, আর কথা বাড়াবেন না। খুশি মনে নিয়ে যান এটা, আপনিও খুশি আমিও খুশি, নিয়ে যান। নিবিড় এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোথায় নিব এটা? গরুর মালিক আবার বলে, ভাই নিয়ে যান তো, যদি আমার একটু লস হবে তবুও আপনাকে যেহেতু কথা দিয়ে ফেলেছি তাহলে আর ফিরবো না। নিবিড় এবার একটু হেসে বলে, ভাইয়া আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি আসলে গরু কিনতে আসিনি হাটে। লোকটা এবার অবাক হয়ে নিবিড়ের দিকে তাকায়। এতক্ষণ ধরে তাহলে কার সাথে দর কষাকষি করলো? নিবিড় একটু হেসে বলে, আসলে ভাইয়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা হাটে ওঠা সবচেয়ে বড় গরুগুলোকে নিয়ে ভিডিও তৈরি করি। ওই দেখুন আমার বন্ধু তুষার ক্যামেরায় ভিডিও করছে সব। আচ্ছা ভাই, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। গরুটা অনেক সুইট আছে, আশা করি আজকের হাটেই বিক্রি হয়ে যাবে।
আজ 4 বছর পর দেশে ফিরেছে তন্ময়। আশেপাশে মামা মামি সহ প্রায় সবাইকে দেখা গেলেও তার খুব প্রিয় একটা মুখ এখনও সামনে এলো না। সকলের মুখ হাস্য উজ্জ্বল। তন্ময় হাসি মুখে মামার দিকে চেয়ে বলে, ফারিন কোথায় মামা? সবাইকে দেখছি বাট সে নেই। সে কি আসেনি? মুহূর্তেই সবার হাসি মুখ মলিন হয়ে গেল। নিশ্চুপ হয়ে গেল সকলে। আচমকায় এমন কিছু হয় বিস্মিত হলো তন্ময়। মামির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালে মামি মলিন মুখে কিছুটা হাসি রাখার চেষ্টা করে বলে, আছে, সে বাসায় আছে, শরীর খারাপ দেখে আসতে পারেনি। তন্ময়ের কেমন যেন অবিশ্বাস্য মনে হলো কথাটা। ফারিনকে সে ছোটবেলা থেকেই চেনে। তন্ময় আসছে শুনলে সে কিছুতেই বাসায় বসে থাকবে না, যত শরীর খারাপই হোক। বিষয়টা নিয়ে খুব একটা ভাবার সময় পেল না সে। তার আগেই পাশ থেকে মা এসে তন্ময়ের হাত ধরে বলে, মাত্রই বাসায় ঢুকেছিস, ক্লান্ত তুই, ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবি চল। ওদিকে একটি বদ্ধ ঘরে বন্দি অবস্থায় পড়ে আছে ফারিন। হঠাৎই পাশে থাকা পানির গ্লাসটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার করে উঠে সে। তারপর জগটাও, তারপর তার পাশে রেখে যাওয়া খাবারের প্লেটটাও। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে এক এক করে, যেন উন্মাদ হয়ে উঠেছে সে। তবে তার এই অবস্থা দেখার মতো বাসায় দ্বিতীয় কোনো মানুষ অবশিষ্ট নেই। একটু পর পর চিৎকার করছে নিজের মতো করে। তাকে শান্ত করার মতো কেউই নেই। সব কিছু ভাঙচুর করেও যেন নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারেনি সে। হঠাৎই ডুকরে কেঁদে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ে ফ্লোরে। নীরবে কিছুক্ষণ কেঁদে কাদো গলায় নিজের মাঝে বিড়বিড় করে বলে, দরজা খুলে দাও আম্মু, আমাকেও নিয়ে যাও তোমাদের সাথে, আমিও তন্ময় ভাইয়াকে দেখতে যাব। মামা মামি ও পরিবারের সবাইকে নিয়ে দুপুরের খাবার শেষ করলো তন্ময়। কথাবার্তা আলোচনায় পুরো ঘর জমজমাট। এত বছর বাইরে সময় কেমন কেটেছে, পড়াশোনা ঠিকঠাকভাবে শেষ হয়েছে কিনা, এখন কি করার প্ল্যান আছে। তন্ময়ের সাথে এসব নিয়ে এক একজনের এক এক রকম আলোচনা। উদাসীনভাবে সবার নানান প্রশ্নের উত্তর দিলেও তন্ময়ের মন পড়ে আছে অন্য জায়গায়। সেটা অবশ্যই ফারিন, যেটা আগেও তন্ময়ের ভালো থাকার কেন্দ্রবিন্দু ছিল। দেশ ছেড়ে যাওয়ার পর প্রায়ই ফারিনের সাথে কথা হতো তার। সময়গুলো খুবই সুন্দর ছিল। ফারিন ছিল দুষ্টু প্রকৃতির, সব সময় হাসি খুশি থাকতো। দুষ্টুমিতে খুনসুটিতে সময়গুলো সুন্দর কাটতো খুব। কিন্তু গত 6 মাস ধরে ফারিনের সাথে একবারের জন্যেও কথা হয়নি। মামা মামিকে ফারিনের কথা জিজ্ঞেস করলেই তারা বিষয়টা কোনো না কোনোভাবে এড়িয়ে যেত। ফারিন কখনো কলেজে গেছে, কখনো কোচিংয়ে, কখনো ঘুমাচ্ছে। এসব অজুহাতে কথা হয়নি 6 মাস। বাবা মাকে বিষয়টা জিজ্ঞেস করলেও তারা খুব একটা সিরিয়াস ভাব দেখায়নি কখনো। তারাও বলতো সামনে এক্সাম, তাই হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে খুব। মাঝে মাঝে বিষয়গুলো তাকে ভাবালেও একটা সান্ত্বনায় নিজেকে চিন্তা থেকে মুক্ত করত তন্ময়। আর কয়েক মাস পর তো ফিরছি দেশে, সব ব্যস্ততা শেষে তখন না হয় আগের মতো সেই সুন্দর দিনগুলো ফিরে আসবে। আলোচনার মাঝে তন্ময় মামা মামির দিকে চেয়ে বলে, ফারিনের শরীর কি খুব খারাপ মামা? মামা মামি দুজন দুজনের দিকে তাকালো। তাদের মাঝে কি চলছে তা বুঝে উঠতে সক্ষম হলো না তন্ময়। মামি জোরপূর্বক কিছুটা হেসে বলে, হ্যাঁ বাবা, মোটামুটি, তাই তো আসতে পারেনি। মামির কথা শেষ হতেই তন্ময় বলে, তাহলে বিকেলে গিয়ে ফারিনকে দেখে আসবো আমি। শরীর কিছুটা ভালো মনে হলে এখানে নিয়ে আসবো। ফারিনের প্রতি এখনও ছেলের এত আগ্রহ দেখে পাশ থেকে তন্ময়ের মায়ের মুখে যেন শ্রাবণের কালো মেঘ এসে ভর করল। এই 6 মাসের দূরত্ব কি ফারিনের প্রতি তন্ময়ের দুর্বলতাটা একটুও কমেনি? ছেলের মাঝে এখনও আগের মতোই অস্থিরতা দেখে কিছুটা হতাশ হলো সে। মুখ খুলে বলেই ওঠে, আজ যাওয়ার দরকার নেই বাবা, সময় হলে আমরা সবাই মিলে যাব। এতটা পথ পাড়ি দিয়ে এসেছিস, শরীর নিশ্চয়ই ক্লান্ত, আজ বরং বিশ্রাম নে। তন্ময় মায়ের দিকে চেয়ে বলে, সমস্যা নেই মা, আমি ঠিক আছি।
ছেলের কথায় আবারও হতাশার ছাপ ভেসে উঠল মায়ের মুখে। বিকেলে তন্ময়ের সাথে মামা মামিও রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। ফুরফুরে মেজাজে বাহিরের দিকে দৃষ্টি রেখে বসে আছে তন্ময়। পেছনের সিট থেকে মামা শান্ত গলায় বলে ওঠে, গাড়িটা একটু সাইড করতে বলো তো বাবা, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। মাঝ রাস্তায় কি এমন জরুরি কথা থাকতে পারে তা জানা নেই তন্ময়ের। ড্রাইভারকে বলে গাড়িটা একপাশে পার্ক করে নেমে গেল তারা। এক পাশে গিয়ে বসলো তারা। এত বছর পর হালকা বাতাসে বিকেলটা ভালোই লাগছে তন্ময়ের, যেন অনেক দিন পর প্রাণ খুলে শ্বাস নিচ্ছে। মামা পাশ থেকে শান্ত গলায় বলে, বিষয়টা ফারিনের সম্পর্কে। আমার মতে তোমার আপাতত তার কাছে না যাওয়াটাই ভালো হবে। তোমার বাবা মায়ের সামনে সরাসরি নিষেধ করতে পারিনি, তাই এখন তোমাকে বলছি, ওই বাড়িতে যেও না। ফারিনের থেকে দূরে থাকাটাই তোমার জন্য ভালো হবে। তন্ময় কিছুটা বিস্ময় নিয়ে বলে, এমনটা কেন বলছেন মামা? আগে তো কখনো এমনটা বলেননি। দূরত্বের এই 4 বছর পর হুট করে সবাই এমন পাল্টে গেল কেন? কেন যেন মনে হচ্ছে আমার থেকে কিছু লুকাচ্ছেন আপনারা। মামা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, 6 মাস আগে ফারিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আঘাত খুব গুরুতর ছিল। 2 মাস হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছে সে। তবে কিছুটা মেন্টালি প্রবলেম দেখা দেয় তার মাঝে। কখন কি করে কোনো কিছুতেই খেয়াল থাকে না। সারাক্ষণ চুপচাপ রুমে বসে থাকে, আর কোনো কারণে রেগে গেলে সব ভাঙচুর করে। পাগলের মতো আচরণ করে সে। চিকিৎসা চলছে তার। এই সমস্যা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা দেয়নি কোনো ডাক্তার। তবে একটা আশা দিয়েছে, ভাগ্য ভালো হলে স্বাভাবিক অবস্থায় ফিরলেও ফিরতে পারে। সবটা শুনে যেন স্তব্ধ হয়ে গেল তন্ময়। কিছুক্ষণ চুপচাপ মামার দিকে চেয়ে বলে, এত কিছু ঘটে গেছে, কেউ আমাকে একবারের জন্য জানানোর প্রয়োজন মনে করেননি? মামা স্বাভাবিকভাবে বলে, তোমাদের দুজনকে ছোটবেলা থেকেই বুঝি আমরা। সবাই জানি এসব শুনে তুমি কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতে না। তখন তোমার পড়াশোনার শেষ টাইম ছিল। ওই সময়টায় এমন খবর শুনে তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হোক এটা চাইনি আমরা, তাই না চাইতেও বিষয়টা তোমার থেকে গোপন রাখতে হয়েছিল। তন্ময় মুহূর্তেই করুণ গলায় বলে ওঠে, এখন কেমন আছে সে? কি করছে? বাসায় কার কাছে রেখে এসেছেন তাকে? মামা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, দেশে ফিরে প্রথম দিনই এমন ঝামেলা ফেস করো তা চাইনি, তাই তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে এসেছি। বুঝতেই পারছো তার অবস্থা কেমন। তাই বলছি, তার থেকে দূরে থাকাটাই তোমার জন্য ভালো হবে। তন্ময় চোখ বুজে নিল। এই মুহূর্তে মামাকে বলতে ইচ্ছে হচ্ছে, নিজের মেয়ের সাথে এমন অমানসিক আচরণ কিভাবে করছে তারা। তবে হাজার হোক গুরুজনরা সম্মানিত ব্যক্তি, তাই নিজেকে নিয়ন্ত্রণে রেখে চুপচাপ গাড়িতে উঠে বসল সে। তার দেখা দেখি মামা মামিরা উঠে গেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে। তারা ভালোই বুঝতে পারছে এই ছেলেকে এখন হাজার বুঝিয়েও কোনো লাভ হবে না। তন্ময়ের মা শুকনো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে বলে, দেখতেই পাচ্ছ তোমার ছেলের পাগলামি। বাড়িতে পা রাখতে না রাখতে ওই পাগল মেয়েটার কাছে ছুটে গেল। তন্ময়ের বাবা বসে রইলেন চুপচাপ। মা কাপড় গোছানো শেষ করে পুনরায় বলে, ছেলের মতিগতি ভালো মনে হচ্ছে না আমার। কোনো পাগল মেয়েকে আমি আমার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। তন্ময়ের বাবা শান্ত গলায় বলে, সারা জীবন তুমি নিজেই তো সবসময় বলে এসেছো ভাইয়ের মেয়েকেই ছেলের বউ করে নিয়ে আসবে। কথা শেষ হতেই মা বলে, এখন পরিস্থিতি পাল্টে গেছে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমার হীরার টুকরো ছেলে, তার জন্য মেয়ের অভাব হবে না দেশে। বাবা শান্তভাবে বলে, এখন তোমার মতলবটা কি খুলে বলো। সোজা হিসাব, তন্ময়ের জন্য কোনো ভালো পাত্রীর সন্ধান করো। বিয়ের পর অন্য কারো মায়ায় পড়ে গেলে সে আবেগ থেকে বেরিয়ে বাস্তবতা বুঝতে শিখবে। গাড়ির শব্দ শুনতেই চুপচাপ জানালার পাশে গিয়ে দাঁড়ালো ফারিন। বাবা মায়ের সাথে তন্ময় নামলো গাড়ি থেকে। সেদিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। হাসছেও না, কাঁদছেও না, ঘিরে আছে এক রাশ নীরবতা। তন্ময় ঘরে ঢুকতেই মামা তার কাঁধে হাত রেখে বলে, এভাবে তার কাছে যাওয়া ঠিক হবে না তোমার। রাগের মাথায় তোমাকে আঘাত করতে পারে সে। মামার হাতের উপর নিজের হাত রেখে তন্ময় কিছুটা মুচকি হাসির ভাব রেখে বলে, সমস্যা নেই মামা, আমি সামলে নিব। দরজা
খুলে ভেতরে ঢুকতেই কয়েক সেকেন্ডের জন্য ফ্লোরের দিকে তাকালো তন্ময়। ভাঙচুর করে যা তা অবস্থা। মাথা তুলে জানালার পাশে দাঁড়ানো ফারিনের দিকে তাকায় সে। টি শার্ট ও প্লাজো পরে জানালার গ্রিল ধরে খোলা চুলে বাইরের দিকে চেয়ে আছে। তন্ময় কয়েক পা এগিয়ে তার কাছে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, ফারু। শান্ত মেয়ের মতো চুপচাপ তন্ময়ের দিকে ফিরে তাকায় সে। কিছুক্ষণ নীরবতায় ফ্যালফ্যাল করে চেয়ে আছে তন্ময়ের দিকে, কোনো কথা বলছে না। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কিছু সময় কান্নায় পার করছিল সে। তন্ময় আলতো করে ফারিনের গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাকে চিনতে পারছিস না? আমি তোর তন্ময় ভাই।